4, 3, 2, 1, 0, অ্যাকশন। অ্যানাল ফিসার, ক্রনিক অ্যানাল ফিসার, অ্যাকিউট অ্যানাল ফিসার, দুটো হচ্ছে কিন্তু হয়ই। যার হয় সে বুঝে কী যন্ত্রণাদায়ক, মলদ্বারের ব্যথা কী যন্ত্রণাদায়ক। ওই অসুখটি যার হয়েছে ও টয়লেটে গেলেই বুঝতে পারে, ভয়ের চোটে টয়লেটে যায় না, তখন আরও খারাপ অবস্থার দিকে যায়। এই যে মলদ্বারের ঘাটি, যাকে আমরা অ্যানাল ফিসার বলে আখ্যায়িত করেছি, এটার কারণটা কি? কারণ কিন্তু আপনি নিজেই আপনার এই অ্যানাল ফিসারটা বানালেন। কীভাবে বানালেন, কেন বানালেন, শোনেন এবার। সাধারণত আমাদের টয়লেট পায়খানা আমরা সাধারণত 1 বার 2 বার 3 বার করে থাকি, এবং সকালে ঘুমের থেকে উঠেই করি, আর বিকালবেলা রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার করি। আবার কেউ কেউ সারাদিনে একবারই করে, সকালে ঘুমের থেকে উঠেই করে। এই যে নিয়মিত বায়োল হ্যাবিট বলি আমরা, বায়োল হ্যাবিট নিয়মিত, এই বায়োল হ্যাবিট যদি আপনার নিয়মিত থাকে, তাহলে আপনার কিন্তু মলদ্বারের অসুখটা হবে না, এই অ্যানাল ফিসারটি অ্যাটলিস্ট হবে না। তাহলে কেন হচ্ছে? কেন হওয়ার কারণ হলো, আপনি ভুরি ভোজ করেছেন, দাওয়াত খেয়েছেন, পোলাও খেয়েছেন, রোস্ট খেয়েছেন, রেজালা খেয়েছেন, বেশ পেট ভরে খেয়েছেন, কিন্তু ওই সঙ্গে যে ওই সালাদ থাকে, ওই সালাদের দিকে আপনি নজর দেননি। বাবুর্চি যারা পাক করে তারা কিন্তু দেখছেন গামলা ভরে সালাদ দেয় টেবিলে, ওটা আপনার খাওয়ার। এই যে মাংস খাচ্ছেন, পায়খানা কষা হবেই, এ ধরনের সালাদ দেয়, আপনি সালাদটা অ্যাভয়েড করে মাংস খেয়ে ফেললেন বাটি ভরে, পেট ভরে। দেখা গেল পরিণতিতে এমনিতেও মাংস খেলে একটু কষা পায়খানা হয়ই, তারপর আপনি সালাদ খাননি, আরও বেশি খেয়েছেন মাংস, পায়খানা টাইট, শক্ত, 2 দিন 3 দিন পায়খানা হচ্ছে না। তো কোনো না কোনো সময় তো পায়খানা পাস করবে, পায়খানা তো শরীর ধরে রাখবে না, এটা বের করতেই হবে তাকে। তখন সে পায়খানা গেল, এই যে 3 দিন ধরে পায়খানা হয়নি, এই যে কোলনের মধ্যে পায়খানার জমা ছিল, ওর যে ওয়াটার কন্টেন্ট ওতে অ্যাবজর্ব হয়ে গেছে। তখন স্টুলটা কিন্তু লিকুইড নাই, স্টুলটা তখন সলিড হতে হতে ইটের মতো শক্ত হয়েছে। ওই শক্ত ইটের মধ্যে পায়খানাটা যখন এই মলদ্বার দিয়ে সজোরে বেরোনোর চেষ্টা করে, তখনই আপনার অ্যানাল ফিসারটি হয়। তাহলে আপনি এর জন্য দায়ী না, অ্যানাল ফিসার তৈরি করার জন্য তো আপনি দায়ী। কী করলেন? খাওয়ার সময় সালাদটা খাননি, সবজি খাননি, আবার পায়খানা টাইট হওয়ার কারণে একদিন প্রথম দিনে বা দ্বিতীয় দিনে আপনি তার মেজার নেননি, 2 দিন 3 দিন পার করে দিয়েছেন, 3 দিন পার করে দিয়েছেন, পায়খানা শক্ত হতে হতে হাড় লোহার মতো। এখন তো আপনার মলদ্বারে ঘা হয়েছে, পায়খানা করতে গেছেন, পায়খানা বসছেন, এমন জোরে ওই পায়খানা পাস করলো যে আপনার মনে হয় জান বেরিয়ে গেল। এই যে ঘা তৈরি হলো কোনো একটা, এবং কিছুটা বিল্ডিং হয়, ওই সমস্ত বিল্ডিং হবে, কিন্তু বিল্ডিং পরিমাণ খুবই কম। এই যে রক্ত পড়লো এবং পায়খানা করার সময় মলদ্বারে ফেটে গেল, এটার নাম অ্যাকুট অ্যানাল ফিসার। তারপরে আপনি কী করলেন? ডাক্তারের কাছে যাচ্ছেন না, নিজে নিজে চিকিৎসা দিচ্ছেন। ওর যদি ফার্মেসির যে চিকিৎসা, ওর কাছে চিকিৎসা চান, ও তো চিকিৎসা জানে না, ও তো ভুল চিকিৎসা দেবে। কিন্তু অ্যাকুট অ্যানাল ফিসার 2 মাসের মধ্যে আপনি চিকিৎসা করেন, আপনার সার্জারি করা লাগবে না। এক বছর অ্যাকুট অ্যানাল ফিসার, ক্রনিক অ্যানাল ফিসার 4 লক্ষ টাকা দাবি করছে, ওর কাছে যাওয়া লাগবে না আপনার। আপনি যখনই আপনার মলদ্বারে এরকমটা ঘাটি হয়েছে, আপনি চট করে যে যদি বিশেষজ্ঞ সার্জন থাকে তার কাছে যান, অথবা আপনি সঠিক চিকিৎসাটি নেন, গরম পানিতে বসেন ডেলি 3 বার করে, এটাই একমাত্র চিকিৎসা, আর কিছু লাগবে না। গরম পানিতে আপনি ডেলি 3 বার করে আধা ঘন্টা করে বসেন, কারো কাছে যাওয়া লাগবে না, কোনো ওষুধ খাওয়া লাগবে না, ওই ঘাটি অটোমেটিক আস্তে 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 ভালো হয়ে যাবেন। এটা করবেন নাকি আপনি 2 মাস 3 মাস 6 মাস 9 মাস 1 বছর ধরে ওটা ভুগবেন, তারপর যখন ক্রনিক অ্যানাল ফিসার হবে, তখন ওই যে একজন সার্জন বিশাল দাবিদার 4 লক্ষ টাকা আদায় করছে মানুষের কাছ থেকে, যা করতে 20, 30, 40 হাজার টাকা লাগার কথা নয়, কিন্তু ঘটাচ্ছে সে, বলার কেউ নাই, দেখার কেউ নাই। সুতরাং সাবধান। আবার আজকে একটি ইয়াং ছেলে আসছে, বয়স 28, সে আবার এমআর ডেফিকোগ্রাফি রিপোর্টে নিয়ে এসে বলছে, স্যার আমার তো মলদ্বার রেকটাল ডিসেন্ট 2nd ডিগ্রি, আবার রেকটাল ডিসেন্ট মানে তুমি বোঝো? বলছি স্যার, এখানে লেখা আছে। আল্লাহ, রেকটাল ডিসেন্ট তাদেরই হবে যাদের বয়স বেশি, 60 বছর 70 বছর, মলদ্বারের সারাউন্ডিং মাসল উইক হয়ে গেছে, তখন মলদ্বারকে ধরে রাখতে পারে না, তাই রেকটাল ডিসেন্ট হয়। তোমার ইয়াং ছেলে, ইয়াং স্টাউট স্ট্রং ম্যান, তোমার কেন রেকটাল ডিসেন্ট হবে? ওই এমআর ডেফিকোগ্রাফকে আমি সঠিক রিপোর্ট মনে করি না। যে রিপোর্টটি করেছেন সে একটু সাবধানের সঙ্গে রিপোর্ট করবেন, এবং তার স্ট্রাকচার দেখবেন, তার বডির ফিটনেস দেখবেন, তার ফিজিক্যাল অ্যাটিটিউড দেখবেন, তারপর রিপোর্ট করবেন। ধুমধাম করে আপনার এমআর ডেফিকোগ্রাফি বলেছেন 2nd ডিগ্রি রেকটাল ডিসেন্ট, এর মানে বোঝেন? 2nd রেকটাল ডিসেন্ট মানে কি, কাদের হয়, এবং সেই রেকটাল ডিসেন্ট হলে ওর কী অবস্থা হবে?